হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি ক্লাস 12-এর ইউনিট 4 চ্যাপ্টার 1 যেটা রয়েছে সম্ভাবনা তত্ত্ব, সেই চ্যাপ্টারটির আরও কিছু কোশ্চেনের সলিউশন তোমাদের দেখাবো। দেখবে এর আগে এই চ্যাপ্টারের অনেক পার্টে যে চ্যাপ্টারটার যে বিভিন্ন ধরনের কোশ্চেন রয়েছে তার সলিউশন আমি দেখিয়েছি অনেকগুলো পার্টে। তোমরা যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো তাহলে সেইগুলো অবশ্যই করে দেখো, দেন এই ক্লাসটা দেখো, তাহলে তোমাদের শিখতে এবং বুঝতে সুবিধা হবে। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো আজকের যে ক্লাসটা আমি দেখাবো ডায়াগ্রাম চার্ট বেস আর কেস বেস, এই দু ধরনের অঙ্ক যেগুলো আছে আমি দেখাবো। এর আগের ক্লাসে দেখবে যেগুলো ওই কনভেনশনাল টাইপ বা এমসিকিউ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওইগুলো সব করা আছে, প্রত্যেকটা অঙ্কের সলিউশন করানো আছে। তোমরা অবশ্যই করে ক্লাসগুলো দেখো। চলো তাহলে আজকের একের দাগের যে অঙ্কটা আছে দেখা যাক। একের দাগের অঙ্ক দেখো কি বলছে ওপরের চার্ট থেকে যদিচ্ছভাবে একটি সংখ্যা নির্বাচন করলে সংখ্যাটি 5 হওয়ার সম্ভাবনা। তাহলে এখানে আমি দেখবো এই যে চার্টটা দেওয়া আছে এর মধ্যে টোটাল কতগুলো নাম্বার আছে আর 5 কতগুলো আছে। দেখো তো কী বলেছে, একটি সংখ্যা নির্বাচন করলে সংখ্যাটি 5 হওয়ার সম্ভাবনা। তাহলে দেখবো 5 কতগুলো আছে, দেখো আচ্ছা টোটাল কতগুলো নাম্বার আছে দেখা যাক। দেখো টোটাল নাম্বার দেখো এই রো কটা আছে, 1 2 3 4, দেখো 4টে রো, আবার দেখো 4টে কলম। তাহলে 4টে রো 4টে কলম, তাহলে নাম্বার অফ এস কত হবে, নাম্বার অফ এস হয়ে গেল 16। ওকে, তাহলে টোটাল নাম্বার আছে 16খানা। এবার দেখবো তার মধ্যে 5 কতগুলো আছে, দেখো এই একটা 5 দেখা যাচ্ছে, 1 এই 2, আচ্ছা এই 3, দেখো এই 3টে 5 এখানে আছে। তার মানে আমাদের অ্যান্সার, তার মানে নাম্বার অফ এ যদি আমি ঘটনা ধরে নিই যে একটা সংখ্যা 5 হবে, তাহলে নাম্বার অফ এ তাহলে কত হবে 3। তাহলে প্রবাবিলিটি অফ এ কত হবে না, প্রবাবিলিটি অফ এ হবে 3/16। বোঝা গেল? তাহলে দেখো তো আমাদের অপশান কী আসবে, অপশান এ। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক দেখো, এই ডায়াগ্রামের 2-এর দাগের অঙ্ক কি বলছে দেখো। বলছে সকাল 11টায় এ স্টেশন থেকে কতগুলি ট্রেন তাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিল। ট্রেনগুলির রুট বিভিন্ন রঙের রেখা দ্বারা চিত্রে দেখানো হয়েছে। গৌরব ওই সময় যদিচ্ছভাবে যে কোনো একটি ট্রেনে উঠে পড়ল। গৌরব যে ট্রেনে উঠেছে সেই ট্রেনটির গন্তব্যস্থল ডি হওয়ার সম্ভাবনা হলো। তাহলে এ স্টেশন থেকে কতগুলি ট্রেন তাদের গন্তব্যস্থলে রওনা দিল। তাহলে এ স্টেশন কোথায় না, এ স্টেশন হচ্ছে এইটা। তাহলে আমার নাম্বার অফ এস এখানে কী হবে না, নাম্বার অফ এস হবে এ থেকে যতগুলো ট্রেন রওনা দিচ্ছে তার সংখ্যা। তাহলে দেখো একবার এ থেকে কতগুলো ট্রেন যাচ্ছে, 1 2 3 4 5 6 7টা, তাহলে নাম্বার অফ এস হয়ে গেল 7। ওকে, আচ্ছা এ ঘটনা আমি ধরে নিচ্ছি যে ওদের মধ্যে গন্তব্যস্থলে ডিতে যাওয়ার ঘটনা হচ্ছে এ ঘটনা। তাহলে নাম্বার অফ এ তাহলে কত হবে না, নাম্বার অফ এ অ্যাকচুয়ালি যেখানে আমি ঘটনা ধরছি, এ যেন এর সঙ্গে গুলি ফেলো না। আচ্ছা আমি তাহলে এখানে এক্স ধরছি ঘটনাটা। এক্স ঘটনা কি না, এক্স ঘটনা হচ্ছে যে সমস্ত ট্রেন গন্তব্যস্থলে ডিতে যাবে সেইগুলো হচ্ছে ডিতে যাওয়ার ঘটনা, ট্রেনগুলি গন্তব্যস্থল ডি হওয়ার ঘটনা হচ্ছে এক্স। তাহলে নাম্বার অফ এক্স কী হবে, তার মানে এ থেকে যাত্রা শুরু করছে ডিতে যাচ্ছে, ডি কোথায়, ডি হচ্ছে এইটা, এ কোথায়, এ হচ্ছে এইটা। তাহলে দেখো এ থেকে কোন কোন রাস্তা ডিতে যাচ্ছে, দেখো এই একটা রাস্তা যাচ্ছে, আচ্ছা এই দুটো রাস্তা যাচ্ছে, আর দেখো এই 3খানা, এই দেখো 3টে রাস্তা যাচ্ছে। তাহলে আমি এখানে কী দেখলাম, নাম্বার অফ এক্স সমান হচ্ছে 3। তাহলে এখানে প্রবাবিলিটি অফ এক্স সমান কত হবে না, প্রবাবিলিটি অফ এক্স সমান 3/7। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে, অ্যান্সার আসছে অপশান সি। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো, নেক্সট একের দাগের কেস বেসের একের দাগের অঙ্ক কি বলছে দেখো। এই অঙ্কটা বলছে কোনো একটি থলিতে 4টে সাদা বল ও 5টা লাল বল আছে। দেখো তাহলে আমি ধরছি এটা একটা থলি, এই থলিতে কি বলছে না 4টে সাদা বল, তাহলে 4টে সাদা বল মানে 4 হোয়াইট, আর কি বলছে 5টা লাল বল, 5টা লাল বল মানে 5 রেড। বলছে 5টা লাল বল আছে, ওই থলি থেকে 3টে বল তোলা হলো। এবারে কি করছে না, এই থলি থেকে 3টে বল তোলা হবে। একের দাগের কোশ্চেন কি বলছে, যদি একটি বল তুলে বলটি থলিতে ফিরিয়ে দেওয়া হয় তবে বল 3টি সাদা হওয়ার সম্ভাবনা। তখন এখানে যেটা মানে জানতে চেয়েছে যে একটা করে আমি বল তুলবো, তুলে থলিতে আবার রেখে দেবো, দিয়ে আরেকটা তুলবো, দিয়ে রেখে দিয়ে আবার আরেকটা তুলবো। তার মানে আমি যে 3টে বল তুলবো, একটা একটা করে তুলবো, ঠিক আছে, একটা একটা করে বল তুলবো, তুলে তাকে রেখে দিয়ে আবার তুলবো, আবার রেখে দেবো, আবার তুলবো, আবার রেখে দেবো, ঠিক আছে। তাহলে এরকম একটা একটা করে বল তুলে রেখে দিয়ে পরপর 3বার তুললে 3টেই সাদা হওয়ার সম্ভাবনা কি হবে, ঠিক আছে। আচ্ছা আমি ধরছি, আমি এখানে ধরে নিচ্ছি যে এক্স হলো ঘটনা। এক্স ঘটনা কি না, থলি থেকে তোলা বলটি সাদা হওয়ার ঘটনা, থলি থেকে তোলা বলটি সাদা হওয়ার ঘটনা, ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি অফ এক্স কী হবে, মানে থলি থেকে যে বল আমি একটা তুলবো সেটা সাদা হবে। তার মানে এই 3টে বল আমি তুলবো কীরকম, একটা একটা করে তুলবো, একটা তুলবো রেখে দেবো, দিয়ে আবার তুলবো, আবার রেখে দেবো, দিয়ে আবার তুলবো, ঠিক আছে। তার মানে এটা কি বলে, এই যে প্রক্রিয়া এর নাম হচ্ছে পুনঃস্থাপন, হচ্ছে প্রক্রিয়া, ঠিক আছে। আচ্ছা তাহলে একটা বল তুলবো সেটা সাদা হওয়ার ঘটনা যদি এক্স হয়, তাহলে পি অফ এক্সের মান কী হবে। দেখো সাদা বল তো আছে 4টে, তাহলে যে সাদা বলটা তুলবো সেটা 4টে থেকেই আসবে, সেটা আসবে কত উপায়, 4C1 উপায়। আর নিচে টোটাল যে নাম্বার হচ্ছে নাম্বার অফ এস কত হবে, কারণ থলিতে মোট বল কটা আছে, 9টা, 4 +
5 সমান হচ্ছে মোট বল 9টা আছে, তাহলে এখানে নিচে কত হবে, নিচে হবে 9c1। তো মানে মোদ্দা কথা হলো আমার 4/9 হবে এর সম্ভাবনা, থলি থেকে একটা সাদা বল তোলার সম্ভাবনা হচ্ছে 4/9। এবারে একের দাগের কোশ্চেন এসো। একের দাগের কোশ্চেন কি বলছে দেখো, একের দাগের কোশ্চেনটা বলছে যদি একটা একটা বল তুলে থলিতে রেখে দেওয়া হয় তাহলে তিনটেই যে সাদা বল হবে, মানে আমি যে তিনটে বল তুলবো সেই তিনটেই সাদা বল হবে তার সম্ভাবনা। তাহলে এখানে উত্তরটা কী হবে না, তিনটেই সাদা বল হবে, তাহলে প্রথমবারে কী হবে, এক্স ঘটনা ঘটবে, তার মানে পি অফ এক্স নেবো। দ্বিতীয়বারও এক্স মানে এক্স ঘটনা ঘটবে, পি অফ এক্স নেবো। 3 নম্বর যে বারে সেটাও এক্স মানে এক্স ঘটনাই ঘটবে, তখন আমি পি অফ এক্স নেবো। তখন এখানে কত আসছে, এখানে আসছে 4/9 ইন্টু 4/9 ইন্টু 4/9। তখন এখানে কত হবে, 4 4 16, 4 16 64, নিচে 9, এটা হয়ে যাবে 729। তখন আমাদের অ্যান্সার কত আসছে, আমাদের অ্যান্সার আসবে অপশান এ। ওকে, নেক্সট দেখো দুইয়ের দাগেরটা কী বলছে। আচ্ছা দুইয়ের দাগেরটা কী বলছে দেখো, বলছে যদি একটি বল তুলে বলটি থলিতে ফিরিয়ে দেওয়া না হয় তবে 3টি সাদা বল হওয়ার সম্ভাবনা। তার মানে তুমি যে একটা করে বল তুলবে, তুলে আগে কী করছিলে, একের দাগের যে অঙ্কটা সেখানে তুমি থলিতে রেখে দিচ্ছিলে, এখন কি করবে না, একটা করে বল তুলবে, তুলে তাকে ফেলে দেবে, দে আবার একটা মানে হচ্ছে বল তুলবে, তুলে আবার তাকে ফেলে দেবে, দে আবার 3 নম্বর যে বলটা তুলবে। তাহলে আমি একটা একটা করে বল তুলবো এবং প্রতিবারে তোলা বলটা আমি ফেলে দেবো, সেটা আমার মানে হচ্ছে কী হচ্ছে, পুনঃস্থাপন করছি না, মানে এই ঘটনাকে আমরা কী বলি যে পুনঃস্থাপন না করে। তাহলে পুনঃস্থাপন না করলে তাহলে আমার 3টে সাদা বল তোলার সম্ভাবনা কী হবে, তাহলে প্রথমে আমি যে বলটা তুলবো সেটা সাদা হওয়ার সম্ভাবনা কত, সেটা সাদা হওয়ার সম্ভাবনা 4/9, কারণ থলিতে মানে 9খানা বল ছিল, ঠিক আছে, আর সাদা বল 4টে ছিল, তাহলে 4/9 হলো। এবারে দেখো ওই সাদা বলটা আমি তুলেছিলাম তাকে তুলে ফেলে দিয়েছি, তাহলে আমার যে 4টে সাদা বল ছিল সেখান থেকে এখন কটা হলো, 3টে সাদা বল হলো। তাহলে এবারে যখন আমি থলি থেকে একটা বল তুলবো সেটা সাদা হওয়ার সম্ভাবনা কত, সেটাও সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে 3/8, কারণ থলিতে তখন ছিল 4টে সাদা 5টা লাল, তাই টোটাল বল মানে 9খানা আসছিল। এখন থলিতে একটা সাদা বল কমে গেছে, তাহলে মোট বল কটা আছে, 8টা। তাহলে সেই 8টা বল থেকে আমি 3টে সাদার মধ্যে একটা সাদা তুলবো, তার সম্ভাবনা কত, 3/8। ওকে, ইন্টু, আচ্ছা 3টে ছিল, তাহলে সেকেন্ড টাইম যে সাদা বলটা তুললাম সেটাও ফেলে দিলাম। থার্ড টাইম যে বলটা আমি তুলবো সেটা যেহেতু সাদা হওয়ার সম্ভাবনা, দেখো এখানে কী বলেছে, 3টেই সাদা হওয়ার সম্ভাবনা, তাই সাদা বলটা কমছে। তাহলে 3 নম্বর বার যে সাদা বল আমি তুলবো সেটা কত না, দেখো দ্বিতীয়বার যে সাদা বলটা আমি তুলেছিলাম তাকে ফেলে দিয়েছি, মানে দ্বিতীয় আমার সাদা বল রয়ে গেছে আর 2টো। আর টোটাল বল কটা হয়েছে না, মানে টোটাল বল আগেবারে 8টা ছিল, তাহলে এখন আবার একটা কমবে, কমে কত হবে, 7টা। তাহলে আমার এখানে তৃতীয়বারের সাদা বল তোলার সম্ভাবনা হচ্ছে 2/7। বোঝা গেল আশা করি। তাহলে এখানে যদি মানে যদি আমি একটু কাটাকুটি করি, দেখো তো কী আসছে, 4 2 8, এটা 8 কেটে গেল, এটা কেটে এটা 3 হলো, তাহলে আমার অ্যান্সার চলে এলো 1/21। তাহলে দেখো তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি। বোঝা গেল। তো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট দুইয়ের দাগের অঙ্ক, দুইয়ের দাগের অঙ্কটা কী বলছে দেখো, দুইয়ের দাগের অঙ্কটা বলছে যে এক্স 3টি বিষয় গণিত, পদার্থবিদ্যা, রসায়নে পরীক্ষা দেয়, এই বিষয় 3টিতে তার এ গ্রেড পাওয়ার সম্ভাবনা যথাক্রমে 0.2, 0.3, 0.5, সবগুলি মানে বিষয়ে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা বলে কিছু কোশ্চেন করেছে। তাহলে কী বলছে, এক্স 3টি বিষয়ে পরীক্ষা দেয়, তাহলে আমি ধরছি মানে গণিতে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা তোমার বলে দেওয়া আছে, তাহলে আমি ধরছি গণিত সাবজেক্টটা হচ্ছে এম, ঠিক আছে, পদার্থবিদ্যা আমি ধরছি পিএইচ, আর মানে রসায়ন যেহেতু কেমিস্ট্রি আমি ধরছি সিএইচ, ঠিক আছে। তাহলে এখন দেখো কি বলছে না, এম মানে কি ধরছি, এম হচ্ছে একটা ঘটনা যেখানে গণিতে সে এ গ্রেড পাওয়ার ঘটনা, পিএইচ মানে কি ধরছি, ফিজিক্সে এ গ্রেড পাওয়ার ঘটনা, সিএইচ মানে কি ধরছি, কেমিস্ট্রিতে এ গ্রেড পাওয়ার ঘটনা। তাহলে এদের সম্ভাবনা সব বলে দেওয়া আছে। তাহলে কি বলা আছে না, এ গ্রেড পাওয়ার সম্ভাবনা গণিতে সেটা হচ্ছে 0.2, 0.2 মানে কি না 2/10। তারপর দেখো পিএইচ মানে যেটা ফিজিক্সে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা কত, 0.3, তার মানে কত, এটা হয়ে গেল 3/10। আর কেমিস্ট্রিতে এ গ্রেড পাওয়ার যে সম্ভাবনা সেটা হলো 0.5, দ্যাট মিনস 5/10। দেখো এগুলো হয়তো 2-1টা কাটাকুটি হয়, আমি করছি না, কারণ হচ্ছে একটা 10 রাখলে তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে, তুমি সেইভাবে 10 রেখেই কাজ করে দেবে, হিসেব করতে সুবিধা হবে। আচ্ছা এবারে দেখো, এবারে একের দাগের কোশ্চেন কী বলছে দেখো, একের দাগের কোশ্চেন বলছে যে, একের দাগের কোশ্চেনটা কী বলছে দেখো, বলছে সব বিষয়গুলিতে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা। তাহলে সব বিষয়গুলিতে এ গ্রেড পাবে তার মানে কি না, তার মানে এই এম ঘটনা ঘটবে, পিএইচ ঘটনা ঘটবে, সিএইচ ঘটনা ঘটবে, তার মানে সবগুলিতে এ গ্রেড পাবে, তার মানে পিএম হবে, মানে প্রবাবিলিটি অফ এম, প্রবাবিলিটি অফ পিএইচ, প্রবাবিলিটি অফ সিএইচ। ওকে, তার মানে এখানে কী হবে, এখানে এটা 2/10 ইন্টু 3/10 ইন্টু 5/10। এবার এখানে চাইলে তুমি কাটাকুটি করতে পারো, দেখো 5 দিয়ে 10 কেটে গেল, একটা 10 কেটে গেল, তাহলে কত হবে, 3/100। তাহলে এখানে দেখো তো এখানে দশমিকে উত্তর আছে, তখন এটা হবে 0.03। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত হবে, দেখো অ্যান্সার হচ্ছে অপশান বি। ওকে, নেক্সট দুইয়ের দাগ দেখো কি বলছে, দুইয়ের দাগেরটা বলছে যে কোনো বিষয়ে কি বলছে, কোনো বিষয়ে এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা। তাহলে কোনো বিষয়ে এ গ্রেড পাবে না তার মানে কি, যে যে ঘটনা আমি ধরেছি সবগুলোর কমপ্লিমেন্ট তোমাকে নিতে হবে। কোনো বিষয়ে এ গ্রেড পাবে না,
তাহলে প্রত্যেকটা বিষয় কী হবে, যে ঘটনা আমি ধরেছি তাদের কমপ্লিমেন্ট তোমাদের নিতে হবে। তাহলে কমপ্লিমেন্ট মিনস কি, দেখো প্রথম যে ম্যাথের কমপ্লিমেন্ট, তার মানে 1 - 1 - 2/10, ওকে। তারপরটা কী হবে 1 - 3/10, ওকে। তারপরটা 1 - 5/10। তাহলে এইটা হয়ে গেল 8/10 ইন্টু এইটা হয়ে গেল 7/10 ইন্টু এইটা 5/10, ওকে। তাহলে এবার তুমি যদি একটু কাটাকুটি করো, দেখো এইটা 5 কেটে এইটা 5 2 10, এইটা 2 কাটলে এটা 4, আবার এটা 2 কাটলে 2 2 4, এটা হচ্ছে 5। তার মানে এখানে দেখো এখানে তোমার কত আছে, এখানে তোমার দশমিক দেওয়া আছে, ঠিক আছে। দেখো এটা 7 2 14, আর এটা হয়ে যাচ্ছে কত, এইটা হয়ে যাচ্ছে তোমার 50। তো দেখো দিস ইকুয়াল টু, তুমি যদি এটা একটু কাটাকুটি করো, এটা মানে কাটাকুটি করতে চাইলে করতে পারো, না নাহলে দেখো এটা কত, এটা 28/100, 28/100 মানে এটা হবে 0.28। তার মানে আমাদের অ্যান্সার কত আসছে, দেখো অ্যান্সার আসছে অপশান এ। বোঝা গেল। চলো 3-এর দাগেরটা করা যাক। দেখো 3-এর দাগের অঙ্ক কী বলছে, যে দুটো বিষয়ে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা। কি বলছে, দুটো বিষয়ে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা। তার মানে এখানে আমাদের হিসেবটা কী করতে হবে, দুটো বিষয়ে এ গ্রেড পাবে, তার মানে এই যে ঘটনাগুলো আমি ধরেছি দুটোর ক্ষেত্রে ঘটবে, 3 নম্বরটার ক্ষেত্রে ঘটবে না। তাহলে পি অফ এম, পি অফ পিএইচ, আর ধরো 3 নম্বরটা ঘটবে না, মানে 3 নম্বরটা তোমার নিতে হবে কমপ্লিমেন্ট। তাহলে এইরকম করে যতগুলো কম্বিনেশান আসবে, তাহলে দেখো এটা প্রথম দুটো নিলাম, এবার ধরো প্রথম পি অফ এম নেব, তাহলে পি অফ পিএইচ তার কমপ্লিমেন্ট নেব, তারপর পি অফ সিএইচটা রেখে দেবো, তারপরে এবার লাস্টেরটা পি অফ এম কমপ্লিমেন্ট নেব, পি অফ পিএইচ রেখে দেবো, আর পি অফ সিএইচ রেখে দেবো, ওকে। তাহলে দেখো এবার এইগুলো সবার মান জানি আমি। দেখো তো পিএম এর মান কত, পিএম এর মান হচ্ছে 2/10, পি অফ পিএইচ এর মান হচ্ছে 3/10, আর সিএইচ এর কমপ্লিমেন্ট করলে ওটা 5/10, ওর কমপ্লিমেন্ট করলে সেই 5/10। আচ্ছা পিএম দেখো এটা হচ্ছে 2/10, পিএইচ এর কমপ্লিমেন্ট করলে এটা আসবে 7/10, আর পি অফ সিএইচ এটা হচ্ছে 5/10, 5/10ই থাকবে। আচ্ছা এবার দেখো তো পি অফ এম এর কমপ্লিমেন্ট করলে 8/10, আচ্ছা পি অফ পিএইচ এর কমপ্লিমেন্ট করলে 3/10, আর পি অফ সিএইচ এর কমপ্লিমেন্ট করলে এটা হয়ে যাবে তোমার, এটা হবে তোমার 5/10, ওকে। এটা হবে 5/10, ওকে। আচ্ছা এবারে এইটা সব ক্যালকুলেশন করতে হবে। দেখো এটা ক্যালকুলেশন করলে কত আসে, দেখো এটা ক্যালকুলেশন করতে এখানে আমার কত এসছে 0.22, ঠিক আছে। তোমরা ভিডিওটা পজ করে যদি কেউ দেখতে চাও ক্যালকুলেশন দেখে নিও, আমি টাইমটা শর্ট করার জন্য জাস্ট ক্যালকুলেশনটা করে এখানে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমাদের কত আসছে, অপশান ডি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট 3-এর দাগের অঙ্ক কী বলছে, দেখো বলছে দুটি ঘটনা ই ও এফ এর জন্য দেয়া আছে। আচ্ছা কী দেওয়া আছে না, প্রবাবিলিটি অফ ই সমান 0.6। আচ্ছা আর কী দেওয়া আছে না, প্রবাবিলিটি অফ এফ সমান হচ্ছে 0.3। আচ্ছা আর দেওয়া আছে প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ সমান হচ্ছে 0.2, ওকে। তাহলে দেখো এবার 1-এর দাগের অঙ্কটা চেয়েছে, এটা একদম সিম্পল অঙ্ক। প্রবাবিলিটি অফ ই ওভার এফ এর সূত্র আমরা জানি, প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ বাই প্রবাবিলিটি অফ এফ। তাহলে দেখো প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ মানে 0.2, আর প্রবাবিলিটি অফ এফ মানে হচ্ছে 0.3। তার মানে এইটা হয়ে যাচ্ছে 2/3। তাহলে আমাদের অ্যান্সার কত চলে আসছে, অ্যান্সার আসছে আমাদের এখানে অপশান বি, ওকে। আর দেখো নেক্সট যে অঙ্কটা, সেটা 2-এর দাগের প্রবাবিলিটি অফ এফ ওভার ই জাস্ট উল্টে দেওয়া আছে। তাহলে এইটা হয়ে গেল প্রবাবিলিটি অফ এফ ইন্টারসেকশন ই বাই প্রবাবিলিটি অফ ই ইকুয়াল টু, দেখো এফ ইন্টারসেকশন ই মানে এটাও 0.2 বাই নিচে এটা হচ্ছে 0.6, দশমিক তুলে কাটাকুটি করলে কত আসবে 1/3। তাহলে এর অ্যান্সার চলে আসবে কত, অপশান এ 1/3। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো 4-এর দাগের অঙ্কটা কী বলছে, বলছে দুজন বালকের প্রত্যেকের কাছে 52টি তাসের একটি করে প্যাকেট আছে, তারা প্রত্যেকেই খুশি মতো একটি করে তাস তুললো, দুটি তাস ওই রুহিতন হওয়ার সম্ভাবনা বলে কোশ্চেন করেছে। আচ্ছা কী বলছে, বলছে দুজন বালকের প্রত্যেকের কাছে 52টি তাসের একটি করে প্যাকেট আছে। আচ্ছা দুজন বালক, এবার দুজন বালক ধরো এই মানে প্রথম বালক তার কাছে 52টা তাসের প্যাকেট আছে, মানে 52খানা যে তাস এক প্যাকেট থাকে সেই এক প্যাকেট তাস আছে। দ্বিতীয় যে বালক তার কাছেও যে 52খানা যে তাস এক প্যাকেট সেটা আছে। এটা হচ্ছে প্রথম বালক, এটা হচ্ছে দ্বিতীয় বালক। এবারে দেখো ফার্স্ট কোশ্চেন কী করছে না, ফার্স্ট কোশ্চেন করছে যে দুটো তাসই রুহিতন হওয়ার সম্ভাবনা। আচ্ছা কী বলছে, তারা প্রত্যেকেই খুশি মতো একটি করে তাস তুললো। মানে প্রথম বালকের কাছে যে প্যাকেটটা আছে সে তার থেকে একটা তাস তুললো, মানে প্রথম বালক এর থেকে একটা তাস তুললো, দ্বিতীয় বালকও এর থেকে তার নিজেরটার থেকে একটা তাস তুললো। এবার তোমার কি মোট দুখানা তাস উঠলো। এবারে দেখো এই প্রথম বালক যে তাস তুলছে আর দ্বিতীয় বালক যে তাস তুলছে, এই দুটো ঘটনা স্বাধীন ঘটনা, কারোর ওপরে কারোর তোলা ডিপেন্ড করবে না। প্রথম বালক তার হাতে এক প্যাকেট তাস আছে, সে একটা তাস তুললো, আর দ্বিতীয় বালক তার হাতে এক প্যাকেট তাস আছে, সে একটা তাস তুললো। দেখো দুটো স্বাধীন, ঠিক আছে। তাহলে এবারে কোশ্চেন হচ্ছে দুটি তাসই রুহিতন হওয়ার সম্ভাবনা। দেখো প্রথম বালক যে তাসটা তুলবে সেই তাসটা রুহিতন হবে তার সম্ভাবনা কি, দেখো রুহিতন থাকে 52টা তাসের মধ্যে 13খানা। তাহলে সে একটা তাস তুলছে, সেটা রুহিতন হবে, তার সম্ভাবনা কত, 13টা রুহিতন থেকে একটা তোলা বাই টোটালটা, মানে এটা হলো নাম্বার অফ এ, আর নাম্বার অফ এস কী হবে, নাম্বার অফ এস হবে 52C1। এটা প্রথম বালকের একটা রুহিতন তোলার সম্ভাবনা। দ্বিতীয় যে বালক তার একটা রুহিতন তোলার সম্ভাবনা সেম হবে, সেম।
তার মানে আমাদের কি হলো, তার মানে হলো 13/52 ইন্টু, সরি এটা 13/52 ইন্টু এটা হবে 13/52, এটা কাটাকুটি করলে কত 4, এটা কাটাকুটি করলে 4, এটা হয়ে যাবে 1/16। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, অ্যান্সার আসবে অপশান সি। বোঝা গেল। নেক্সট দেখো, নেক্সট দুয়ের দাগ কী বলছে, দুয়ের দাগ বলছে দুটো তাস ওই রুইতনের রাজা হওয়ার সম্ভাবনা। এবারে দেখো রুইতনের রাজা, তাহলে এই যে 52খানা তাস প্রথম বালকের হাতে আছে, সেই প্রথম বালকের হাতে যে এক প্যাকেট তাস আছে তার মধ্যে রুইতনের রাজা হচ্ছে একটাই আছে, কারণ মোট রাজা থাকে চারটে রাজা থাকে 4 রকম তাসের একটা একটা করে। তাহলে 4 রকম তাস আমরা জানি কী কী হয়, রুইতন, হরতন, ইস্কাবন আর চিড়েতন। তাহলে প্রত্যেকটা রকমের তাসের একটা একটা করে রাজা থাকে। তাহলে আমাকে তুলতে হবে রুইতনের রাজা। তাহলে প্রথম যে তাস মানে প্রথম বালকের হাতে যে তাসটা আছে 52খানা তাস, তার মধ্যে রুইতনের রাজা আছে একটা। তাহলে সেই রুইতনের রাজা তোলার সম্ভাবনা কী হবে না 1C1 বাই নিচে 52C1, এটা প্রথম বালকের ক্ষেত্রে। দ্বিতীয় যে বালক তার ক্ষেত্রেও সেম 1C1 বাই 52C1, তখন অ্যাকচুয়ালি এটা 1/52 ইন্টু 1/52, তখন এটা গুণ করলে দেখবে এটা আসবে 1/2704, তখন এখানে মানে কোনটা আসবে, অপশান এ। বোঝা গেল। তিনের দাগেরটা কী বলছে দেখো, তিনের দাগেরটা বলছে দুটো তাস ওই রাজা হওয়ার সম্ভাবনা, দুটো তাস ওই রাজা, তার মানে প্রথম বালক যেটা তুলছে সেটাও রাজা হবে, দ্বিতীয় বালক যেটা তুলছে সেটাও রাজা হবে। তাহলে এক প্যাকেট তাসে রাজা থাকে 4 রকম তাসের একটা একটা করে রাজা, তার মানে 4টে রাজা থাকে। তাহলে প্রথম যে বালক তুলছে সেটা রাজা হওয়ার সম্ভাবনা কত না 4C1 বাই 52C1 ইন্টু দ্বিতীয় যে বালক তুলছে সেটাও রাজা হওয়ার সম্ভাবনা 4C1 বাই 52C1। তাহলে এইটা কত হবে, এটা হবে 4/52 ইন্টু এটা কত হবে, এটাও হবে 4/52, কাটাকুটি করলে কত, এটা 13 হবে, 4×3=52, এটা কাটাকুটি করলে এটাও 13 হবে। তার মানে এখানে কত হবে, এখানে হবে 1/13, এটা হয়ে যাবে 169, আমাদের অপশান সি অ্যান্সার আসবে। বোঝা গেল। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো 5এর দাগের অঙ্ক কী বলছে দেখো, বলছে 1 থেকে 21 পর্যন্ত সংখ্যাগুলির মধ্য থেকে পরপর দুটি সংখ্যা তোলা হয়। প্রথম তোলা সংখ্যাটি যুগ্ম এবং দ্বিতীয়বারে তোলার সংখ্যাটি অযুগ্ম হওয়ার সম্ভাবনা যখন দ্বিতীয় সংখ্যাটি তোলার আগে প্রথম সংখ্যাটি পুনঃস্থাপন করা হয়, আর 2 নম্বরে কী বলছে, পুনঃস্থাপন করা হয় না। তার মানে দেখো 5এর দাগের যে অঙ্কটা কি বলছে, বলছে 1 থেকে 21 পর্যন্ত, তার মানে কতগুলো মোট সংখ্যা আছে, মোট আমার 21টা সংখ্যা আছে। তার থেকে কি বলছে 21টা সংখ্যার মধ্য থেকে পরপর দুটি সংখ্যা তোলা হয়, তার মানে তুমি একটা একটা করে দুটো সংখ্যা তুলবে, প্রথমে একটা তুলবে দেন আর একটা তুলবে। এবারে কি বলছে, বলছে প্রথমে তোলা সংখ্যাটি যুগ্ম এবং দ্বিতীয়বারে তোলা সংখ্যাটি অযুগ্ম হওয়ার সম্ভাবনা যখন দ্বিতীয় সংখ্যাটি তোলার আগে প্রথম সংখ্যাটি পুনঃস্থাপন করা হয়। তার মানে দেখো, তার মানে 1এর দাগে দেখো কী বলছে, দেখো প্রথম তোলা সংখ্যাটি যুগ্ম, তাহলে 21-এর মধ্যে 21টা সংখ্যা 1 থেকে 21 পর্যন্ত, তার মধ্যে যুগ্ম কটা আছে না, দেখবে যুগ্ম আছে 10টা। তুমি কী করে ভাববে 21টা সংখ্যা, 1 থেকে 21টা সংখ্যা, তাহলে 1 থেকে 21টা সংখ্যা, তুমি 21-এর 1 ছেড়ে দাও, তুমি ভাববে 1 থেকে 20টা সংখ্যা। তাহলে 1 থেকে 20টার মধ্যে জোড় থাকে 10টা, জোড় থাকে 10টা, বিজোড় থাকে 10টা, জোড় 10টা, বিজোড় 10টা। এবারে কি বলেছে, যেহেতু 21 সংখ্যাটা কত, 21 সংখ্যাটা বিজোড়, তাহলে এখন যদি 1 থেকে 21 হয় তাহলে বিজোড়ের সঙ্গে আরও একটা অ্যাড হয়ে গিয়ে কত হবে, 11টা। বোঝা গেল আশা করি। যেহেতু 21 নিজে বিজোড়, তার মানে 1 থেকে 21 পর্যন্ত যে সংখ্যা তার মধ্যে জোড় হচ্ছে 10টা, 10টা হচ্ছে জোড়, ঠিক আছে, আর বিজোড় কটা, বিজোড় হচ্ছে 11টা, বিজোড় হচ্ছে 11টা, বিজোড় হচ্ছে 11টা। ওকে, আচ্ছা এবারে তুমি দেখো, এবারে কি বলেছে, 1 থেকে 21 পর্যন্ত সংখ্যাগুলির মধ্য থেকে পরপর দুটো সংখ্যা তোলা হচ্ছে, প্রথম তোলা সংখ্যাটি যুগ্ম, তাহলে প্রথম সংখ্যাটা যেটা মানে তুলবে সেটা জোড় হওয়ার সম্ভাবনা কত, কারণ জোড় সংখ্যা আছে 10টা, কটা থেকে তুলছি 21টা থেকে, তাহলে প্রথম জোড় সংখ্যা তোলার সম্ভাবনা হচ্ছে 10/21 ইন্টু তার উপর ডিপেন্ড করে। এবারে দ্বিতীয়বারে তোলা সংখ্যাটি অযুগ্ম হওয়ার সম্ভাবনা, তাহলে দ্বিতীয়বারে যে অযুগ্ম হবে, ঠিক আছে, দ্বিতীয়বারে যে অযুগ্ম হবে তার তোলার সম্ভাবনা, কন্ডিশান কি, যখন দ্বিতীয় সংখ্যাটা তোলার আগে প্রথম সংখ্যাটা পুনঃস্থাপন করা হচ্ছে। তার মানে এই যে প্রথম সংখ্যাটা আমি তুলেছিলাম সেটা আমি আবার ওই 21টার মধ্যে রেখে দিয়েছি, তার মানে কি, তার মানে টোটাল যে সংখ্যা মানে টোটাল নাম্বার অফ সংখ্যা যে 21টা সেটা ঠিক আছে, যেহেতু আমি প্রথম সংখ্যাটা তুলে আবার রেখে দিয়েছি, তাহলে আমি যে টোটাল 21খানা সংখ্যার 21টাই আছে, ঠিক আছে, এটাই হচ্ছে কনসেপ্ট। তাহলে যেহেতু মানে 21টা আছে, এবারে আমি অযুগ্ম সংখ্যা তুলব, তাহলে অযুগ্ম সংখ্যা আছে 11টা, টোটাল সংখ্যা কত 21টা, মানে এগুলো অ্যাকচুয়ালি কী হয় 10C1 বাই 21C1, তার মানে 10/21, এটাও সেম 11C1 বাই 21C1, তার মানে কি 11/21, আমি C1 আর লিখলাম না। ওকে, তাহলে আমাদের উত্তর যেটা আসবে, উত্তর কত আসবে দেখো, এটা গুণ করলে এটা হবে 110 আর এটা হবে হচ্ছে তোমার 441। বোঝা গেল। তার মানে আমাদের এখানে কোনটা আসছে, আমাদের এখানে আসছে অপশান এ। ওকে, এবারে দেখো 2এর দাগের কী বলছে, 2এর দাগের কী বলছে না, পুনঃস্থাপন করা না হলে, যদি আমরা পুনঃস্থাপন না করি, সেম জিনিস করবো, পুনঃস্থাপন না করি, তার মানে কি, তার মানে প্রথম যে আমি জোড় সংখ্যাটা তুলছি সেটা আমি তুলে ফেলে দেবো,
তাহলে আমার টোটাল 21টা সংখ্যা ছিল, তাহলে প্রথম জোড় সংখ্যা তুলে 21টা সংখ্যা থেকে জোড় সংখ্যা প্রথম তুলে একটা তুলে সেটা যদি ফেলে দিই, তাহলে 21টা আমার মোট সংখ্যা থেকে কমে গিয়ে কটা হবে 20টা সংখ্যা, এটা বুঝবে। পুনঃস্থাপন যদি না করা হয় তাহলে প্রথম যে জোড় সংখ্যাটা আমি তুলেছিলাম তাকে আমি ফেলে দেবো, তাহলে ফেলে দিলে আমার টোটাল 21টা সংখ্যা থেকে কমে গিয়ে কটা হবে 20টা সংখ্যা, এবং এখান থেকে আমি পরের অযুগ্ম সংখ্যাটা তুলব। তাহলে কী হবে না, প্রথম জোড় সংখ্যা তোলার সম্ভাবনা কত, 10c1/21c1, তার মানে 10/21 ইন্টু, এবার যেহেতু সেটা আমি পুনঃস্থাপন করছি না তার মানে সেটা আমি ফেলে দিচ্ছি, তার মানে আমার এখন মোট সংখ্যার যে সংখ্যা সেটা কত 20খানা, তার থেকে আমি বিজোড় সংখ্যা তুলব। মনে রাখবে বিজোড় সংখ্যা কিন্তু 11টা ছিল, 11টাই থাকবে, কারণ তুমি যেটা ফেলে দিয়েছো মানে সেটা হচ্ছে জোড় সংখ্যা তুমি ফেলে দিয়েছো। তাহলে আমি এখন যেহেতু বিজোড় সংখ্যা তুলব কটা থেকে 20খানা থেকে, কারণ একটা জোড় আমি ফেলে দিয়েছি আগে তুলে, যেহেতু পুনঃস্থাপন করা হচ্ছে না, তাহলে তার সম্ভাবনা কত হবে না 11c1, 11টা যেহেতু বিজোড় 11c1 মিনস 11 বাই নিচে 20c1, 20c1 মিনস 20, এই হলো পুনঃস্থাপন না করে সম্ভাবনা, বোঝা গেল। তো এইটা কেটে গেল, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, অ্যান্সার আসবে 11 বাই এটা আসবে তোমার 42, তাহলে আমাদের এখানে কত অ্যান্সার আসছে, অপশান এ। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এবারে দেখো 6 দাগের অঙ্ক কি বলছে, দেখো 6 দাগের বলছে দুজন খেলোয়াড় এ ও বি এর মধ্যে দাবা খেলায় 20টি গেমের মধ্যে 12টি গেম এ, 4টি গেম বি আর 4টি গেম অমীমাংসিতভাবে শেষ হলে 3টি গেমের টুর্নামেন্টে বলে কোশ্চেন দেওয়া আছে। একটা ইনফরমেশান দেওয়া আছে, ইনফরমেশানটা কি না, দুজন খেলোয়াড় এ আর বি এর মধ্যে দাবা খেলায় 20টি গেমের মধ্যে 12টা গেম এ আর 4টি গেম বি জিতলো, ঠিক আছে, মানে 20টা গেম খেলা হলে তার মধ্যে কে কটা জিতবে আর কটা ড্র হবে এটা বলে দেওয়া আছে। এবারে কি কোশ্চেন করেছে যে 3টি গেমের টুর্নামেন্টে বলে কোশ্চেনগুলো করেছে। তাহলে আমি একটা ধরে নিই, যে আমি ধরছি এক্স সমান এর জেতার ঘটনা, এক্স সমান এর জেতার ঘটনা, আচ্ছা ওয়াই সমান আমি ধরছি বি এর জেতার ঘটনা, আর জেড সমান আমি ধরছি মানে যেটা মানে ম্যাচটা ড্র হওয়ার ঘটনা, ওকে। আচ্ছা তাহলে দেখো, তাহলে এখানে প্রবাবিলিটি অফ এক্স কত, এক্স ঘটনা কি এর জেতার ঘটনা, তাহলে প্রবাবিলিটি অফ এক্স কত না, এ 20টার মধ্যে জিতছে 12টা, তাহলে কত হবে 12/20, ওকে। আচ্ছা প্রবাবিলিটি অফ ওয়াই কত হবে না, বি এর জেতার ঘটনা, সে কটা জিতছে 4টে, দেখো 4টি গেম জেতে, তাহলে কত হবে 4/20, আর ড্র হওয়ার ঘটনা কতগুলো, মানে প্রবাবিলিটি অফ যে ড্র হচ্ছে 4/20, ওকে। আচ্ছা এবারে দেখো, এবারে আমাদের প্রথম যে কোশ্চেন, প্রথম 1 দাগের যে কোশ্চেন কী চেয়েছে না, বি এর সব গেম জেতার সম্ভাবনা। আচ্ছা 3টে গেমের টুর্নামেন্ট হচ্ছে, 3টে গেম ধরো পরপর 3টে গেমের টুর্নামেন্ট হচ্ছে, সবগুলোতে বি জিতবে, তার মানে কি সবগুলোতে বি জিতবে মিনস কি ওয়াই ঘটনা ঘটবে। তাহলে ধরো 3টে গেমের টুর্নামেন্ট, প্রথমটাতে বি জিতলো পি অফ ওয়াই হলো, দ্বিতীয়টাতে আবার বি জিতলো পি অফ ওয়াই হলো, 3 নম্বরটাতে আবার বি জিতলো, মানে পি অফ ওয়াই হলো। তাহলে এখানে কী হবে না, এখানে যেটা হবে সেটা হচ্ছে, তাহলে দেখো পি অফ ওয়াই করলে তুমি 4/20 ইন্টু 4/20 ইন্টু 4/20, কাটাকুটি করলে কত হবে, এটা কেটে এটা 5 হবে, এটা কেটে এটা 5 হবে, এটা কেটে এটা 5 হবে, তাহলে 1/125, মানে অপশান বি আমার অ্যান্সার আসছে, ওকে। এবারে দেখো, এবারে 2 দাগের কোশ্চেন কী বলছে দেখো, আচ্ছা 2 দাগেরটা কী বলছে দেখো, 2 দাগেরটা বলছে বি এর কমপক্ষে একটি গেম জেতার সম্ভাবনা, 3টে গেম খেলা হবে, কমপক্ষে একটা বি জিতবে, তার সম্ভাবনা কি হবে। তার মানে এখানে যেটা চেয়েছে যে বি এর কমপক্ষে একটি গেম জেতার সম্ভাবনা, তাহলে বি এর কমপক্ষে একটি গেম, 3টে টুর্নামেন্ট হচ্ছে, তার মানে একটা জিতলেও হবে, 2টো জিতলেও হবে, আবার 3টে জিতলেও হবে, ঠিক আছে। এই কনসেপ্টটাকে আমরা কীভাবে শিখিয়েছি আগে না, 1 থেকে বি একটাও জিতবে না যদি আমি সেইটা বিয়োগ করে দিই, দেখবে এই কনসেপ্ট আগে হয়েছে। তাহলে পি অফ ওয়াই কমপ্লিমেন্ট ইন্টু পি অফ ওয়াই কমপ্লিমেন্ট ইন্টু পি অফ ওয়াই কমপ্লিমেন্ট, তাহলে আমি কি বলছি না কমপক্ষে একটা জিতবে, এর অ্যান্সার কী করে করা যায় না 1 মাইনাস একটাও জিতবে না, যেহেতু 3টে টুর্নামেন্ট তার মানে একটাও জিতবে না মিনস প্রথমটা ওয়াই কমপ্লিমেন্ট, দ্বিতীয়টা ওয়াই কমপ্লিমেন্ট, 3 নম্বরটাও হচ্ছে ওয়াই কমপ্লিমেন্ট। এটা যদি আমি 1 থেকে বিয়োগ করে দিই তাহলে কমপক্ষে একটা মানে জেতার সম্ভাবনা বেরিয়ে আসবে। তাহলে দেখো এটা হবে 1 মাইনাস এটা, তাহলে দেখো পি অফ ওয়াই 4/20, তাহলে ওয়াই কমপ্লিমেন্ট হলে কত হবে 16/20 ইন্টু 16/20 ইন্টু 16/20, ওকে। আচ্ছা তাহলে দেখো এটা কাটাকুটি করলে কত হয়, দেখো কাটাকুটি করলে 4 দিয়ে কাটলে এটা হবে 4/5 ইন্টু 4/5 ইন্টু এটা হবে 4/5, তাহলে এটা দেখো এটা কত আসছে না 1 মাইনাস 4 4 16 64/125, এটা বিয়োগ করলে হবে 61/125, তার আমাদের অ্যান্সার কত আসছে, অ্যান্সার আসছে অপশান সি, ওকে। এবারে দেখো, এবারে 3 দাগের অঙ্ক দেখো, 3 দাগের অঙ্কটা কি বলছে দেখো, 3 দাগের অঙ্ক দেখো কি বলছে 2টি গেম অমীমাংসিতভাবে শেষ হওয়ার সম্ভাবনা, মানে 2টো গেম যে ড্র হবে সেটার সম্ভাবনা, তার মানে 2টো গেম ড্র হবে, তার মানে প্রথম যে গেম সেটা
ড্র হলো, দ্বিতীয় তোমার জেড ঘটনা ঘটবে পি অফ জেড, দ্বিতীয় গেম সেটা ধরো ড্র হলো, 3 নম্বর যে গেম সেটা হচ্ছে ড্র হলো না, তখন কি জেডের কমপ্লিমেন্ট হলো প্লাস। আচ্ছা আবার কী হয় না, প্রথম গেম ড্র হলো, দ্বিতীয় গেম ড্র হলো না, 3 নম্বর গেমটা ড্র হলো প্লাস। আচ্ছা প্রথম গেম ড্র হলো না, দ্বিতীয় গেম ড্র হলো, 3 নম্বর গেম ড্র হলো। দেখো এর বাইরে আর কোনো ঘটনা আসবে না, তাহলে দুটো গেম ড্র হবে, সেটা হচ্ছে এই ঘটনার মানে দ্বারা প্রকাশ হয়, তার সম্ভাবনা হচ্ছে এইটা। ওকে, দেখো তিনটেই কিন্তু একই জিনিস, দেখো পিজেড আছে দুবার আর জেড কমপ্লিমেন্ট একবার আছে, তাহলে তিনটেই একই জিনিস, যেহেতু সবগুলো গুণ অবস্থায় আছে তাহলে এইগুলো কি, এটা আমি লিখতে পারি 3 ইন্টু, আচ্ছা একটা 3 ইন্টু করে একটার মান লিখলেই হবে। দেখো পিজেড মানে কত আছে, পিজেড মানে 4/20, তাহলে 4/20 ইন্টু 4/20 ইন্টু এটা হয়ে যাবে 16/20। ওকে, দেখো কাটাকুটি করলে এটা 5 হবে, এইটা কাটলে এটা 5 হবে, 4 দিয়ে করলে এটা 4 হবে, এটা 5 হবে। দেখো এটা হবে 3 4 12/125। তাহলে দেখো এখানে অ্যান্সার কত আসছে, এখানে অ্যান্সার আসছে অপশান এ। ওকে, 1 মানে 12/125। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো, নেক্সট 7 দাগের অঙ্ক কি বলছে দেখো, বলছে একটি বাক্সে 7টি সাদা বল 5টি কালো বল আছে, যদি বাক্স থেকে 3টি বল উদ্দেশ্যহীনভাবে একসঙ্গে তোলা হয় তবে বলে কিছু কোশ্চেন আছে। আচ্ছা কি বলছে দেখো, বলছে একটা বক্সে 7টা সাদা আমি লিখছি 7 হোয়াইট আর 5টা কালো বল আছে, 5টা কালো বল আছে আমি লিখছি 5 ব্ল্যাক, 5টা কালো বল আছে হলো। বলছে যদি বাক্স থেকে 3টি বল উদ্দেশ্যহীনভাবে একসঙ্গে তোলা হয় তবে, আচ্ছা দেখো 7টা সাদা ও 5টা কালো বল আছে, 5টা কালো বল আছে, যদি বাক্স থেকে 3টি বল উদ্দেশ্যহীনভাবে একসঙ্গে তোলা হয় বলে একের দাগে কি বলছে, আচ্ছা বাক্স থেকে 3টি বল তোলা হচ্ছে উদ্দেশ্যহীনভাবে, এক একটা বলছে 3টি বলই একই রঙের না হওয়ার সম্ভাবনা, 3টি বলই একই রঙের না হওয়ার সম্ভাবনা, এটা একটা। আচ্ছা এবারে দেখো তাহলে 3টি বল একই রঙের হবে না, সেটা আমরা এইরকমভাবে ভাবতে পারি যে ধরো মোট কটা বল আছে, মোট বল আছে, এটা অনেকভাবেই করা যায়, তার মধ্যে দেখো যেটা সিম্পল হয় আমি সেটাই করাচ্ছি। মোট বল আছে 7 5 12খানা, তাহলে 12টা থেকে 3টে বল আমি তুলবো, ঠিক আছে ভালো শুনবে, 12টা থেকে আমি 3টে বল তুলবো, যেখানে 3টে বলই একই রঙের হবে না, তাহলে আমি কি করব, টোটাল সম্ভাবনা 1, তার থেকে আমি বিয়োগ করব 3টে বল একই রকম হবে, এই রকম সম্ভাবনা আমি বিয়োগ করে দেবো। বোঝা গেল আশা করি। আমি আবার বলছি, আমি যে 3টে বল তুলবো, একের দিকের অঙ্ক, আমি যে 3টে বল তুলবো 3টে বল একই রঙের হবে না, তার মানে 3টে বল যেহেতু একই রঙের হবে না, তাহলে আমি এরম ভাববো যে টোটাল সম্ভাবনা 1 থেকে আমি কত বিয়োগ করবো না, 3টে বল একই রকম হবে, তাহলে 3টে বল যে একই রকম হবে সেটা কত উপায় আসতে পারে না, দেখো 3টে বল সাদা হতে পারে, তাহলে আমি এখানে করতে পারি 7C3 বাই টোটালটা হচ্ছে 12C3, এইটা একটা, প্লাস 3টে বল ধরো কালো হবে, সেটা ধরো 5টা থেকে আসতে পারে, তাহলে 5C3 বাই 12C3, এটা একটা করলে হবে। অথবা এরম ভাবা যায় যেহেতু 3টে বল একই রঙের হবে না, তাহলে দেখো আমার এখানে হোয়াইট বল আছে আর ব্ল্যাক বল আছে, তাহলে যেহেতু 3টে বল একই রঙের হবে না, তাহলে একটা কেস হবে 2টো হোয়াইট 1টা ব্ল্যাক আসবে, আর একটা কেস হবে 1টা হোয়াইট 2টো ব্ল্যাক আসবে, এর বাইরে হবে না। তাহলে হয় তুমি এটা ক্যালকুলেশন করো, অথবা আমি বলে দিচ্ছি অথবা কি হবে না, অথবা তাহলে মানে কি বললাম, হয় 2টো হোয়াইট, তাহলে 2টো হোয়াইট আসবে 7টা থেকে আর 1টা ব্ল্যাক আসবে 5টা থেকে, এইটা বাই 12C3 করতে পারো, এইটা একটা, প্লাস আর একটা কি না, দেখো একটা হোয়াইট 2টো ব্ল্যাক, তার মানে এটা যাবে 7C1 ইন্টু 2টো ব্ল্যাক মানে 5C2 বাই নিচে 12C3, এইটা দুটো করলে দেখবে একই অ্যান্সার দিচ্ছে। ওকে, এই দুটোই ক্যালকুলেশন করবে, দেখবে আমাদের কোন অ্যান্সারটা আসছে, আমাদের অপশান এ আসছে, ঠিক আছে, হয় ওপরটা করলে হবে অথবা যেটা অর্ধে করালাম এটা করলেও হবে। বোঝা গেছে আশা করি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট 2-এর দাগের অঙ্ক কি বলছে দেখো, 2-এর দাগের অঙ্কটা বলছে পরপর একটি করে বল তোলা হয় ও যে কোনোবার বল তোলার আগে আগের তোলা বল পুনঃস্থাপন করা হয় তার সম্ভাবনা। তার মানে কি বলছে, আমি যেমন আগের অঙ্কটাতে কি বলছিল যে 3টি বল উদ্দেশ্যহীনভাবে একসঙ্গে তোলা হয়, 3টি বলই এক রঙের না হওয়ার সম্ভাবনা। এবারে সেই ঘটনা সেম আছে যে 3টে বল এক রঙের হবে না, এখানে বলে দেওয়া নেই, এখানে তার মানে কি বলেছে যে 3টে বলই যে আমি তুলবো সেটা 3টে বল এক রঙের হবে না, এবার আমি তুলবো কী হবে, একসঙ্গে নয় পরপর একটা একটা তুলবো, মানে প্রথমে একটা তুললাম, তুলে থলিতে আবার রেখে দেবো, দিয়ে আবার সেকেন্ড টাইম তুলবো, তুলে আবার রেখে দেবো, দিয়ে আবার থার্ড টাইম তুলবো, এই যে পরপর একটা একটা করে আমি বল তুলবো, তুলে আবার যে রেখে দেবো, তার মানে কি এটা হচ্ছে পুনঃস্থাপন করা, ঠিক আছে। তার মানে কি, তার মানে থলিতে বা মানে বাক্সে টোটাল যে নাম্বার অফ বল যা ছিল তাই থাকবে, টোটাল নাম্বার অফ বল কত 12খানা ছিল, 12খানাই থাকবে, আমি যতবার তুলবো বল 12খানাই থাকবে, ঠিক আছে, যেহেতু আমি পুনঃস্থাপন করছি। ওকে, এবারে কি, এবারে এখানে শুধু মানে কী বলছে, একটা একটা করে বল তুলবে, একসঙ্গে 3টে নয়, এবং কি হতে হবে যে 3টে বলই একই রঙের হবে না। তার মানে দেখো, তার মানে আমি যদি এখানে এরকম করি যে 1 মাইনাস 3টে বল একই রকম হবে, যেখানে আমি পরপর একটা একটা তুলবো, সেই সম্ভাবনা যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমার যেটা রিকোয়ার্ড সম্ভাবনা সেটা চলে আসবে। আমি কি করব না, 1 মাইনাস
তিনটে বল একই রকম হবে এবং পরপর তুলব, এই ঘটনাগুলো আমি বিয়োগ করে দেবো, এই ঘটনার সম্ভাবনাগুলো আমি বিয়োগ করে দেবো। তাহলে 1 মাইনাস তিনটে বল একই রকমের হবে এবং একটা একটা করে তুলব, সেই সম্ভাবনা কীরকম না, ধরো তিনটে বলই সাদা হবে, তিনটে বল আমি পরপর তুলব, তিনটে বলই সাদা হবে। তাহলে তিনটে বল যে সাদা হবে পরপর একটা একটা করে তুললে তার সম্ভাবনা কী হবে না, দেখো একটা বল সাদা হওয়ার সম্ভাবনা কত, সাদা বল আছে 7টা, টোটাল কত থেকে 12টা থেকে। তাহলে এই 7/12 হলো একটা সাদা বল তোলার সম্ভাবনা, একটা সাদা বল তোলার সম্ভাবনা, একটা সাদা বল তোলার সম্ভাবনা। ঠিক আছে, মানে বাক্স থেকে একটা সাদা বল তোলার সম্ভাবনা হচ্ছে 7/12, তার মানে কি 7C1/12C1। তার মানে এটা কি হবে না, পরপর তিনটে বল সাদা উঠবে, তাহলে 7/12, পরেরটাও সাদা উঠবে 7/12, পরেরটাও সাদা উঠবে 7/12। ওকে, আচ্ছা এইটা একটা ঘটনা যেখানে তিনটে বল একই রঙের হবে, প্লাস আরেকটা কি না, আরেকটা হচ্ছে এটা সাদা হলো, তাহলে আবার ধরো আরেকটা ঘটনা তিনটে বলই কালো হবে, পরপর যে একটা একটা করে তুলবো তিনটে বলই কালো হবে। তাহলে এখানেও সেম, যে একটা কালো বল তোলার সম্ভাবনা কত, একটা কালো বল তোলার সম্ভাবনা সেম আগেরটার মতো কত, 5/12, এটা একটা কালো বল তোলার সম্ভাবনা। তাহলে পরপর তিনটে বল কালো হবে, তাহলে কি 5/12 ইন্টু 5/12 ইন্টু 5/12। ওকে, তুমি যদি এটা ক্যালকুলেশন করো, তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি দেখবে আমার এই অপশান সি অ্যান্সার আসছে, কত আসছে 35/48। ওকে, তাহলে আজকের ক্লাসটা বোঝা গেল আশা করি। তাহলে এই ক্লাসটা এত পর্যন্ত থাক, আবার নেক্সট ক্লাসে দেখা হবে এইরকম কিছু কোশ্চেনের সলিউশন নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই।